আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিয়াল মুজনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার ব্যাচ 2 ক্লাস নাম্বার 16 এন্ড ই-কমার্স পার্টে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই আগের মতোই অনেক অনেক ভালো আছেন। কার কি অবস্থা সংক্ষিপ্ত আকারে জানাতে পারেন যদি কেউ অসুস্থ থাকেন, খারাপ অবস্থায় থাকেন। আমাদের আর একজন স্টুডেন্ট জয়েন করবে, ইটস প্রবাবলি মিস্টার ফারুক। সব স্টুডেন্টে মোটামুটি জয়েন করে ফেলেছে। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিই। আমরা দীর্ঘ কয়েকদিন বিরতিতে ছিলাম। ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার অ্যান্ড ইংলিশ লার্নিং কেয়ারটা 10 তারিখ শুরু হতে যাচ্ছে। অ্যান্ড ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারটা তো আজকে স্টার্ট করলাম অনেক দিন পর, তাই না? প্রায় 10 দিনের উপরে। আমি একটা কথা প্রথমে বলি নাই, এটা বলা উচিত ছিল। আমি বলেছিলাম একটা সময় যে ফ্রিল্যান্সিং এটা একটা পেশা, তাই না? আজকে আমি এই পেশার সাথে আরেকটা জিনিস অ্যাড করছি। ফ্রিল্যান্সিং শুধু পেশায় না, এটা একটা নেশা। এখন আপনি যদি ফ্রিল্যান্সিংটা যদি নেশা হিসাবে না নিতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং করা আপনার দ্বারা পসিবল না। মানে বিষয়টা হলো এরকম, আপনি যদি কখনো নিজেকে কনভিন্স করেন, ধরুন আমরা ছোটবেলা যখন কোনো একটা লেখাপড়া করতাম বা কোনো একটা ছড়া বা প্যারাগ্রাফ মুখস্থ করতাম, তখন যখন কঠিন লাগতো তখন এরকম মনে হতো, যাক কালকে গিয়ে স্যারকে বলবো, স্যার গতকালকে আব্বুর সাথে হেল্প করছিলাম সেই জন্য পারিনি, স্যার গতকালকে কারেন্ট চলে গিয়েছিল, স্যার গতকালকে কেরাসিন শেষ হয়ে গিয়েছিল যার ফলে পড়তে পারিনি, স্যার গতকালকে মোম ছিল না, স্যার গতকালকে অসুস্থ ছিলাম। এই যে এটা যে আপনি নিজের একটা প্রিপারেশন রাখেন এন্ড পড়াটা স্টপ রাখেন, রাখার পর কালকে স্কুলে যাওয়ার পর যদি স্যারকে বলেন যে স্যার আমি গতকালকে এই সমস্যার কারণে আমি আপনার বাড়ির কাজটা করতে পারিনি, অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, আপনি নিজেকে কনভিন্স করে ফেলেন, সারা ওয়ার্ল্ড কনভিন্স হয়ে যাবে। আর সারা ওয়ার্ল্ড কনভিন্স হয়ে যাওয়া মানে যে কোনো ক্ষেত্রেই বেশিরভাগ এটা পজিটিভ হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ হয়। ধরেন আপনি যদি আপনার দ্বারা এই কাজটা করা সম্ভব, ধরেন আমি চাঁদে যাব, এটা আপনার নিজেকে কনভিন্স করলেন অ্যান্ড নিজের প্রতি অনেক দৃঢ় বিশ্বাস চলে আসলো, এট এনিহাও আমার দ্বারা পসিবল অ্যান্ড আমি যাবই। গেলে কি কি সুযোগ সুবিধা আছে এই, আর নেগেটিভ কি আছে, জীবন মরণের প্রশ্ন। তার মানে কি, প্রথম আপনি নিজেকে কনভিন্স করলেন, তারপর আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে জানালেন। এখন আপনার নিজের মধ্যে যদি কনফিউশন থাকে যে না আমি কি যাব কি যাব না, এই কনফিউশনে থাকার পর যদি আপনার প্যারেন্টসকে জিজ্ঞেস করেন যে আমি এই চাঁদের দেশে যেতে চাই, আপনারা কি বলেন? তারা কিন্তু এগ্রি হবে না, বা তারা ওই রকম আনসারটা দিবে না ভালোভাবে। সো আপনার কি করতে হবে, নিজের লেভেলটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে নিজেকে কখনো কনভিন্স করবেন না যে আমি অনেক ব্যস্ত সেই জন্য ফ্রিল্যান্সিং ক্লাসটা করতেছি না। হ্যাঁ, আমি সবাইকে বলছি না, কয়েকজন আছে খুবই এক্সেপশনাল, বাট অনেকেই আছেন এখানে নিজেকে কনভিন্স করে ফেলেন খুব অতি মানে ইজিলি, যে আমি তো খুব ব্যস্ত সেজন্য আমি ক্লাস করতে পারছি না, সেই জন্য আমি বাড়ির কাজ করতে পারছি না। তাদেরকে আমি বলবো যে আমি যে সামান্য আজকে রুটিনটা বলি, আমি 9:30 থেকে এই পর্যন্ত কম্পিউটারের সামনে বসে আছি। আমার ফেস দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন অলরেডি। 9:30 থেকে স্টিল আমি ল্যাপটপ এখনো বন্ধ করিনি। সরি, একবার বন্ধ হয়েছিল, আমি শাটডাউন করেছিলাম, পরে বন্ধ হয়ে গিয়েছিল। তো 9:30 থেকে এখন প্রায় 9:30 কাছাকাছি টানা। এন্ড কি কাজ আপনারা জানেন, আমি খুব দ্রুততার সাথে কাজ করি, পুরো একটা ওয়েবসাইট বানিয়েছি। এই ওয়েবসাইটটার মার্কেট প্রাইস আছে, এই ওয়েবসাইটের মার্কেট প্রাইস আছে প্রায় $300। আমি $100 দিয়ে কাজটা করতেছি ওনার, এবং সে ক্লায়েন্ট হলো অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, আপওয়ার্কের কাজ। সো এখন বলতে পারেন যে স্যার তাহলে আপনি $300 কাজ $100 দিয়ে কেন করতেছেন? অ্যাকচুয়ালি আমি আপওয়ার্কে রেগুলার না, আপওয়ার্কে বছর 2 বছর আগে মনে 2টা না 3টা কাজ করেছিলাম, তারপর আর 2টা মানে টোটাল 4-5টা কাজ করেছি, কিন্তু রিভিউ টিভিউ কিভাবে নিতে এটাও জানতাম না তখন প্রথম দিকে। আর এখন একটা কাজ পেয়েছি $100, অনেকদিন পর ভাবলাম যে আপওয়ার্কে একটা অ্যাপ্লাই করি, দেখি কি অবস্থা। পরশুদিন তো কাজটা, লাস্ট উইকে কাজটা ফাইনালি কালকে পেয়ে যাই, কি দীর্ঘ ইন্টারভিউর পর। আমার কোনো রিভিউ টিভিউ কিছুই নেই, কিন্তু কাজটা আমি ইজিলি পেয়ে গিয়েছি, কারণ আমার আপওয়ার্কে 2টা অ্যাকাউন্ট ছিল, আরেকটা আগের অ্যাকাউন্টে আমার ডিএক্টিভেট হয়ে গিয়েছে সামহাউ। আচ্ছা,
এই জন্য আমি একটু কম রেটে কাজটা নিয়েছি, যেন আমার এখানে রিভিউ হয় এবং আমি যেন আপওয়ার্কে নিজে ক্যারিয়ারটা একটু ভালোভাবে গড়তে পারি। কিন্তু ইন্টারেস্টিং, গতকালকে আরেকটা 5 স্কোয়ার্ড আরেকটা কাজ পেলাম, 70 ইউরো। খুবই সহজ একটা কাজ, যেটার কাজ আমি এখন করতে যাচ্ছি। ই কমার্সের সেটআপ, জাস্ট সেটআপ করে দেবো, ওই ব্যক্তি প্রোডাক্ট আপলোড করে ওয়েবসাইটে রান করবে। আমি কি করব, ইনস্টল করব, প্লাগ ইন ইনস্টল, তারপর পেমেন্ট সেটআপ, তারপর পেজগুলো সেটআপ করে দেবো, দ্যাটস অল। আমাকে 70 ইউরো দিচ্ছে, তার মানে বাংলাদেশের প্রায় 7,000 টাকার উপরে। আচ্ছা, অলমোস্ট 7,000 মনে হয়, ইউরো মনে হয় 97 না 100 জেনে, আই ডোন্ট নো, এরকম টাইপেরই। $101 মাঝে মধ্যে পাওয়া যায়। সেই জন্য দুইটা অর্ডার একসাথে লেগে গেছে। এখন কোনটা করবো কোন, দুটোটারই 24 আওয়ার্স টাইম, আপনার কাজ দিবে না। ঠিক আছে, তো নিয়ে নিলাম। তো মোটামুটি কাজটা এখন আমি জমা দিয়ে ক্লায়েন্টকে দিয়ে রেখেছি। ক্লায়েন্ট হলো অস্ট্রেলিয়ান, ক্লায়েন্ট এখন দেখে নাই, সকালে দেখবে। এখন আমি কি করব, আমি আপনাদের ক্লাস শেষ করার পর আমি ঘুমিয়ে যাব, বিকজ আমার 12-13 ঘন্টা আমি কম্পিউটার সামনে ছিলাম। ঘুমিয়ে যাব, সকাল 5টায় ঘুম থেকে উঠবো। সকাল 5টা ঘুম থেকে ওঠা মানে 5, 6, 7, 8, 9, 10, অস্ট্রেলিয়া তখন সকাল 10টা বাজবে। তার মানে ক্লায়েন্টের সাথে তখন আমি কথা বলতে পারবো। এই জন্য আমি এখন ঘুমিয়ে যাব, সকাল 5টায় ঘুম থেকে উঠবো। এটা এক ধরনের টেকনিক। তো দেখেন, এই জায়গায় যদি শুধু নেশা যদি না হইতো, তাহলে কিন্তু আমি এই কাজগুলো নিতে পারতাম না, এত প্রেশারের মধ্যে। থাক, টাকা পয়সা রুজি করে কি করবো, জীবনে কি আছে, বাট দিস ইজ নট ইম্পর্টেন্ট। টাকা পয়সা এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো আপনার কেরিয়ার। আপনি যখন একটা স্পিডলি কাজ করবেন, এই যে দ্রুততার সাথে কাজ করতে গিয়ে আপনি কিছু লার্ন করবেন প্রকৃতির কাছ থেকে। প্রকৃতির কাছ থেকে আমরা যে বিষয়গুলো লার্ন করি, এগুলো কিন্তু আজীবন থাকে, এগুলো কখনো নেভার গো অ্যাওয়ে, কখনোই আমাদের কাছ থেকে চলে যায় না। প্রেশার নিতে হবে আপনাকে, নিজেকে কনভিন্স করলে হবে না যে আমি তো ব্যস্ত, আমি কিভাবে কাজ করব। এখন তাহলে আমার লাইফটা আপনারা একটু স্মরণ করেন, যে আমি তাহলে কিভাবে কাজ করছি। এই হ্যালো। হিস্ট্রিটা বলছে, আমি মনে হয় লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম, সেটা করোনার মধ্যে 2 মাসে যখন 2,90,000 সামথিং ইনকাম করি, তখন বলেছিলাম যে আজকের পর থেকে আমি ইনকাম করি এমন কোনো ভিডিও আর প্রডিউস করব না। আপনারা হয়তো ওই ভিডিও দেখে থাকলে বলতে পারেন, আমার ইউটিউবে একদম প্রথম দিকে যাবেন, পাবেন। বলেছিলাম আজকের পর থেকে কোনো ইনকামের কোনো ভিডিও আমি আর ইউটিউবে দেব না, বা কোনো পাবলিশ করব না। আসলেই করিনি, কিন্তু আজকে আমার বলতে হয়েছে বাধ্য হয়ে, আপনাদেরকে জাস্ট কনভিন্স করার জন্য, আপনাদেরকে কিছু মোটিভেশন করার জন্য। প্লিজ ডোন্ট মাইন্ড, অনেকে এই জিনিসটাকে নেগেটিভ দেয়, এমনকি আমার আত্মীয় স্বজনও এই বিষয়টা অনেক সময় নেগেটিভ নেয়। হ্যাঁ, রুজি করে, টাকা যে রুজি করে মানুষকে শোনাই। সেজন্য আমি আসলে পারিবারিকভাবেও একটু সমস্যায় আছি, এই টাকা পয়সা ইনকাম করাটা বলাটা ঠিক না, সেজন্য বলছি না। কিন্তু আপনাদের জানা উচিত যে আমার স্যার কতটুকু পটেনশিয়ালিটি তার আছে, কতটুকু ইনকাম করার মতো তার ক্যাপাবিলিটি আছে, মাঝে মধ্যে জানা উচিত। অলরেডি আমি জানি, আমার সকল স্টুডেন্টরা জানেন অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড, কত টাকা ইনকাম করেছি, বা আমার হিস্ট্রি হয়তো অনেকে জানেন। যাই হোক, বিষয়টা টেক ইজি, ডোন্ট মাইন্ড, ওকে। এখন আপনারা বলেন, কে কোন কোন অসুবিধায় আছেন। আমি আজকে সুবিধা জানবো না, অসুবিধায় আছেন। আচ্ছা, এটার আগে আমি জানতে চাচ্ছি, এখানে 17 জন স্টুডেন্ট জয়েন করেছেন, আমি হামিদকে জানতে চাচ্ছি। হামিদ, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। হামিদ কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি লিংক পেয়েছেন কোথায় থেকে, লিংকটা? স্যার আমি তো আপনাকে নক দিছি, তারপরে ওই তাইজুল ভাইরে অনেকবার রিকোয়েস্ট করার পর তাইজুল ভাই থেকে নিছি। আচ্ছা তাইজুল, আপনি কেন হাবিবকে লিংক দিয়েছেন বলেন? স্যার আমি একটু বলি। বলেন। আমি হামিদ ভাইকে জিজ্ঞাসা করছিলাম আপনি কি মানে স্যারকে নক দিয়েছিলেন, স্যার হোয়াটসঅ্যাপে আপনাকে জয়েন করাইছে, তারপর হাবিব ভাই বললো হ্যাঁ হোয়াটসঅ্যাপে জয়েন করাইছে, আমার ফোনটা সমস্যা ভাই লিংকটা দিয়েন, এর জন্য আমি লিংকটা দিয়েছি স্যার। না, হাবিব তো হোয়াটসঅ্যাপে জয়েন নাই। হাবিবকে আমি এডমিশন নেই নাই, আমি ও কমার্স না পার্টে স্যার, হাবিবকে নেওয়া হয়নি। স্যার আমি ওই আপনার সরি ওই স্যার, যেখানে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার, জানতাম। ওইখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিছি, কিন্তু বাট আমার মোবাইলটা ওই দিনে ভেঙে গেছে, তারপর আমি আর আপনার কল দিতে পারিনি, এই ইয়ে করতে পারিনি আর। আচ্ছা, আমি আপনাকে বলি যে আমি কাউকে লজ্জা দিতে বললি নাই, আমি কাউকে লজ্জা দিতে ইচ্ছুক না। হাবিব, আপনাকে আমি ইংরেজি ক্লাসে জয়েন করিয়েছি, আপনি জানেন? জি স্যার। আপনি অনেক রিকোয়েস্ট করেছেন, কি কি রিকোয়েস্ট করেছেন আমি পাবলিসিটি নাই করলাম, তারপর আপনি ইংরেজি ক্লাস করেন নাই কেন? স্যার আমি ইংলিশ ক্লাস করিনি স্যার, আমার ওই ল্যাপটপটা অনেক সমস্যা দিছে, তো আচ্ছা, বাইরে ইয়ানো যে ইংরেজি ক্লাস করার জন্য ল্যাপটপ প্রয়োজন হয় না, মোবাইল থাকলে চলে। তাহলে আপনি এডমিশন নিয়েছিলেন কেন? স্যার আমার ওখানে মোবাইল ছিল না তো স্যার, আমি তো আপনার বলছি যে আমার মোবাইল নাই, আমার হোয়াটসঅ্যাপও নাই, তো আমি স্যার কিভাবে ক্লাসটা করব?
না আপনি তো ইংরেজি ক্লাসটা অলরেডি অ্যাডমিশন নিয়েছেন, অনেক রিকোয়েস্ট করেছেন। যাই হোক, আমি এই বিষয়গুলো নাই যে আপনার অনেক প্রবলেম শো করেছেন। তারপর আপনাকে আমি স্কলারশিপে আমার ইংরেজি ক্লাসে যেখানে ১,০০০ করে মানুষ সবাই জমা দিয়েছে, সেখানে আপনার কাছ থেকে আমি ১ টাকাও নিইনি। কি কোনো টাকা নিয়েছি আপনার কাছ থেকে? না স্যার। তাহলে আপনাকে কতটুকু আমি সম্মান করেছি দেখেন। তারপর আমি ইংরেজি ক্লাস আপনাকে জয়েন করিয়েছি, আপনি কোনো ক্লাস করেন নাই। এখন কথা হলো, আমি কিন্তু একটা লিমিটেশন এর মধ্যে রাখি যে ইংরেজি ক্লাস ব্যাচের মধ্যে ২০ জন স্টুডেন্ট জয়েন করাবো। এখন আপনার যে ফেক স্টুডেন্ট, আপনারা যদি আসেন যে স্যার ক্লাস করব, এখন আপনি অন্য একজনের সিট বুক করলেন, ওকে? পরবর্তীতে আপনি ক্লাসটা কন্টিনিউ করলেন না। তাহলে তো একটা সিট এখানে মানে ফাউ যেটাকে আমরা বলি ফাঁকা রয়ে গেল, তাই না? তাহলে এই কাজটা কেন করলেন স্যার, বলেন? আজকে ইংরেজি ক্লাস আপনি কিন্তু সেকেন্ড ব্যাচে রেগুলার, প্রথম দিকে কিছু রেগুলার স্টুডেন্ট ছিলেন, তারপরে এখন রেগুলার না। এই যে এখন আজকে লিংক কিভাবে নিয়েছেন আই ডোন্ট নো, তাইজুলের কাছ থেকে কনভিন্স করে নিয়ে নিলেন। ইট ইজ নট ফেয়ার। স্যার এটা আমার দোষ স্যার, এটা আমার তো সমস্যা হয়েছে স্যার, আমি আপনারা জানাইতে পারি। এখন আপনি কিভাবে জয়েন করেছেন? এখন তো হোয়াটসঅ্যাপ আছে নিশ্চয়ই। না স্যার, হোয়াটসঅ্যাপ ও মোবাইলটা ভেঙে গেছে স্যার, আমি ওই একটা পুরান মোবাইল কিনছি তা, বাট ওই গাড়িতে উপরে মোবাইলটা ভেঙে গেছে স্যার। এখন আপনি কিভাবে কথা বলছেন? মানে কি বাটন মোবাইল দিয়ে? না স্যার, এখন ওই ল্যাপটপটা আবার ঠিক করছি স্যার। কবে ল্যাপটপ ঠিক করেছেন? ভাইয়ের কাছে নিচে পরশু ঠিক করে দিচ্ছি স্যার। আচ্ছা, আপনি আজকে আপনি আপনি ইউটিউব থেকে দেখে নিবেন, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, তারপর আমি অ্যাড করব। আপনি ইউটিউব থেকে দেখে নিবেন এই ভিডিওটা। আচ্ছা, আমি আর নাম নাই বললাম, হ্যাঁ? আসলে আমরা ফ্রির সম্মান বুঝি না। আমার একজন টিচার ছিলেন, মানে স্টিল আছে। মনে আছে আমার একটা ইংরেজি লাইভ ছিল একজন শাফিন স্যারের সাথে। তো উনি বলতেছিল যে রাকিব সাহেব, আমরা বাঙালিরা ফ্রির মর্ম বুঝি না। যখন একটা ফ্রি পাই তখন জিনিসটাকে ফ্রি নিতে নিতে এটা মূল্যায়নটা একদম নষ্ট করে ফেলি। আচ্ছা, হামিদ যাচ্ছে না কেন? ওকে। তো হামিদকে কিন্তু, হামিদ আপনি বের হয়ে যান। হামিদ আপনি বের হয়ে যান, হ্যাঁ? আপনি ইউটিউব থেকে দেখে নিবেন। ওকে। আমরা আসলে এই দেখেন এই ব্যক্তিটাকে, আমি আরো কয়েকজন আছে, আমি নাম বলবো না। আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে এই যে যতটাই আমি এই যে গত যে ব্যাচ 3, সেখানেও কিছু স্টুডেন্টকে আমি ফ্রিতে নিয়েছি। এখানেও আছে, এখানে আরো কয়েকজন স্টুডেন্ট আছে। আপনাদেরকে আমি মানে কি বলবো, আপনারা বলেছেন যে স্যার আমাকে এডমিশন নেন, আমি বাকি টাকাটা পরে দিচ্ছি সামনের মাসে 12 তারিখ 10 তারিখ টিউশনি ফি পে। তার ইংরেজিটা এখনো আমাকে স্টিল পেমেন্ট করেন নাই। ইংরেজি ক্লাসে অর্ধেক টাকা পেয়েছি আমি, অর্ধেক টাকা এখনো মাঠে রয়ে গিয়েছে, আপনারা এখনো দেন নাই। আচ্ছা, তারপর ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার ব্যাচ 3, ওইখানেও আমি অনেককে আমি স্কলারশিপের মাধ্যমে নিয়েছি, মানে ফ্রিতে নিয়েছি। তো এখন ফ্রিতে আমি দেই, ঠিক আছে, আপনি কয়েকবার মেসেজ করেন আমাকে জানান আমি ফ্রি নেই, কিন্তু ফ্রিতে নেওয়ার পর প্লিজ যদি আপনি বিষয়টা বা আপনি সুযোগটা যদি প্রপারলি ইউজ না করেন তাহলে তো সমস্যা। এই যে আপনাদের মনে আছে ব্যাচ 2 তে অনেক স্টুডেন্ট ছিল, এখন ব্যাচ 2 এর স্টুডেন্ট আমার সাথে কান্নাকাটি করে যে স্যার ব্যাচ 3 তে নেন, সমস্যার কারণে আমি 2টা 4টা ক্লাস করার পর চলে গিয়েছি। তখন জিজ্ঞেস করি যে চলে গিয়েছেন, আমাকে জানান নাই কেন? এই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, সুযোগ হারাইছি, শেষ। আর কোনোদিন এই সুযোগটা আসবে না। ওকে, আমরা শুরু করছি। প্রথমে আমরা ই কমার্স দিয়ে শুরু করবো। আজকে ক্লাসে আপনাদের কথা পরে শুনবো। আমরা ই কমার্স। আচ্ছা, ই কমার্স বলতে আমরা কি বুঝি? ই কমার্স কিছুই না, এটা একটা জাস্ট ওয়ার্ডপ্রেস এর একটা প্লাগইন। আমরা যে ওয়ার্ডপ্রেস পারি, ওয়ার্ডপ্রেস এর একটা প্লাগইন কে আমরা ই কমার্স বলি। আচ্ছা, আর আমরা আমাদের যে কোর্সটা, এই কোর্সটার নাম হলো ই কমার্স। আচ্ছা, ই কমার্স কি? আচ্ছা, ই কমার্স হলো যে কোনো ধরনের আপনি অনলাইন সেলিং, প্রোডাক্ট সেলিং। আপনি যদি কোনো একটা অনলাইন স্টোর বানান এন্ড ওইখানে যদি কিছু প্রোডাক্ট সেল করেন অনলাইনের মাধ্যমে, সেই পেমেন্টটা নেন, এটাকে আপনি ই কমার্স বলতে পারেন। মানে ই কমার্স মানে ইলেকট্রিক বিজনেস, তাই না? ইলেকট্রিক বিজনেস মানে অনলাইন বিজনেস। আমরা সোজা বাংলা বলতে পারি যে কোনো অনলাইন বিজনেসকে বেসিক্যালি আমরা ই কমার্স বিজনেস বলতে পারি। আচ্ছা, এখন স্যার ই কমার্স আর ই কমার্সের মধ্যে পার্থক্য কি? ই কমার্স হলো ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, যেটার সাহায্যে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। আচ্ছা, ই কমার্স হলো একটা প্লাগইন
ও-কমার্স হলো ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন যেটা ইউজ করার মাধ্যমে ওয়ার্ডপ্রেসের প্ল্যাটফর্মটা ইউজ করার মাধ্যমে ওই প্লাগইনটা ইউজ করার মাধ্যমে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। আচ্ছা, এই হলো ই-কমার্স। আচ্ছা, ই-কমার্স ওয়েবসাইট বেসিক্যালি কোন প্ল্যাটফর্মে বানানো যায়? ই-কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানানো যায়, শপিফাইতে বানাতে পারবেন, তারপর উইক্সে বানাতে পারবেন, তারপর বিগ ও-কমার্সে বানাতে পারবেন, তারপর আরো কিছু প্ল্যাটফর্ম আছে, এমনকি গুডেডিতে বানাতে পারবেন। আরো অনেক অজানা কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে আমি কিছু জানি না, আমি ওয়ার্ডপ্রেস কিছু জানি না, শুধু আমি ই-কমার্সটা জানি বা ই-কমার্সটা জানি। তো এই স্যারের ভিডিওটা আজকেই শোনার পর আমি আর স্যারের কোনোদিন ভিডিও দেখবো না, নো প্রবলেম। আপনি জাস্ট আজকে আমার ই-কমার্স কোর্সটা করার পরও আপনি যদি চান যে আমি ফিমেল, আমি ঘরে বসে বসে মেয়েদের কাপড় বিক্রি করব, আমি ফিমেল মেয়েদের কাপড় বিক্রি করবো হয়তো বা কোনো দোকান থেকে আমি পাইকারি দরে নিয়ে আসবো, আনার পর আমার একটা ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটের মধ্যে ধরেন আমি বিভিন্ন প্রোডাক্টগুলো ডিসপ্লে করব। আর প্রতিদিন ধরেন আমি একটা ইউটিউবে একটা ভিডিও মেক করব যে হাই ভিউয়ার্স, আপনারা যদি কেউ নিতে চাচ্ছেন এই খাতাটা নিতে পারবেন মাত্র 10 টাকা। এই খাতার গুণাগুণ দেখেন অনেক কিছু, এই খাতার পিনগুলো খুবই ভালো এবং খুবই স্ট্রং, কাভারটা খুবই স্ট্রং। এইভাবে আপনি যদি 3-4 মিনিট একটা ভিডিও বানান, সেই ভিডিওটাকে যদি আপনি ইউটিউবে প্রমোট করেন, মানে ইউটিউবে আপলোড করেন, আর ভিডিও ডিসক্রিপশনে যদি লেখেন বাই নাও, ওইখানে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন, তখন ওই ব্যক্তি যখন ইউটিউবে দেখবে, দেখার পর যখন আপনার প্রোডাক্টের উপর আকৃষ্ট হবে বা ফেসবুকে যেখানেই দেন না কেন, তখন ওই লিঙ্কে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে চলে আসবে। তখন ওয়েবসাইটে আসার পর আপনার প্রোডাক্টের ডিটেলস, প্রত্যেকটা ইমেজ, কোয়ালিটি, গ্যারান্টি, ওয়ারেন্টি সবকিছু দেখতে পারবে এবং অনলাইন থেকে সে প্রোডাক্টটা অর্ডার করতে পারবে। যখন সেই ব্যক্তি অর্ডার করবে তখন আপনার কাছে ই-কমার্সের যে ড্যাশবোর্ডে সেখানে চলে আসবে যে এই ব্যক্তি মিস্টার ফারুক সাহেব 2টা অর্ডার করেছে। তখন তার যে ডেলিভারি যে এই অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসে আপনি পাঠাও বা বিভিন্ন ধরনের, আপনি চাইলে পার্সোনাল কোনো ব্যক্তিকে ইউজ করতে পারেন অ্যাজ এ পিউন ওই প্রোডাক্টটা ওইখানে পৌঁছানোর জন্য। হয়তোবা প্রোডাক্ট শিপিং চার্জ আপনার 50 টাকা বা 10% বা ফিক্সড 100 টাকা বা ঢাকার বাইরে 200 টাকা, এরকম ভাবে আপনি অ্যাড করে আপনি চাইলে কিন্তু শুধুমাত্র ঘরে বসে যে কোনো প্রোডাক্টের বিজনেস করতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ফেসবুকে হাজার হাজার, বিশেষ করে ফিমেলদেরকে বলছি, হাজার হাজার ফিমেলরা ঘরে বসে বসে অনলাইন বিজনেস করে। সো আপনি চাইলে একটু ট্রাই করতে পারেন। এমনকি ধরেন আমার কাছে পুঁজি নাই, বাট আমার একটু ওয়েবসাইট বানিয়েছি, আপনি কি করবেন, একটা একটা দোকানে, ভালো একটা দোকানে ধরেন আছে না, দোকানে অনেক ফিমেল স্পেশালিস্ট কিছু দোকান থাকে যেখানে সেলারও ফিমেল থাকে। আমি ফিমেলদেরকে বলছি, বাট ফিমেলদের জন্য এটা খুবই একটা সুইটেবল জব। তো আপনি ওইখানে গেলেন, যে আপুকে বলেন যে আপু আমি তো ই-কমার্স অনলাইনে বিজনেস করি, তো আমি চাচ্ছি যে আপনার প্রোডাক্টগুলো আমি অনলাইনে সেল করে দেব। তো আপনি যদি আমি যদি সেল করতে পারি, আপনার প্রোডাক্ট থেকে আমাকে 10% রেভিনিউ দিবেন বা ইনকাম দিবেন, লাভ দিবেন। বা এইভাবে আপু তাহলে এই যে থ্রি পিসটা আপনার দাম কত, আমার কাছ থেকে কত রাখতে পারবেন? তখন ধরুন এই আপুটা বলল থ্রি পিসটার দাম রাখতে পারবো আমি 300 টাকা। তখন আপনি কি করবেন, এই থ্রি পিসটার দাম দিবেন মার্কেটে, মানে অনলাইনে 400 টাকা, 400 টাকা দিবেন, শিপিং চার্জ তো ওনারই। আপনি যখন অর্ডার পাবেন তখন ওই বাজারে যাবেন, গিয়ে ওই আপুর কাছ থেকে মাল নিয়ে আসবেন। বিষয়টা এমন না যে আপনি আগে অনেক টাকা ইনভেস্ট করে মাল আগে ঘরে এনে রেখে দিবেন, বিষয়টা এমন না। অর্থাৎ পুঁজি ছাড়া রুজি, পুঁজি এখানে মূলধন ইনভেস্ট করার কোনো দরকার নেই। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ই-কমার্স বিজনেস আপনারা স্টার্ট করতে পারেন। ওকে, তাহলে ও-কমার্স আর ই-কমার্সের মধ্যে আমরা পার্থক্য বুঝে ফেলেছি। এখন আমরা ও-কমার্স শিখবো। আপনি যদি নরমাল যে কোনো একটা ওয়েবসাইটকে আপনি ও-কমার্সে কনভার্ট করতে পারেন। বর্তমানে মার্কেটে ধরেন 70-80% ওয়েবসাইটই ও-কমার্স সংযুক্ত ওয়েবসাইট থাকে। অর্থাৎ ধরেন আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন যে পোর্টফোলিওর মধ্যে কিছু 2টা প্রোডাক্ট সেল করতে চান, বা আমি ধর আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে, আমি চাচ্ছি যে এই পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আমি ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার ব্যাচ 1 এর যে পেমেন্ট, আমি ধরেন 500-1000 টাকা পেমেন্ট ফি ধরলাম, ওইখানে আমি দিতে পারি প্রোডাক্ট হিসাবে, আমি ওইখানে একটা আপলোড করতে পারি এবং ওইখানে এড টু কার্ট, অর্ডার এবং পেমেন্ট আমি চাইলে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারি। তাহলে কি আমার একটা নরমাল একটা ওয়েবসাইটকে কি আমি ই-কমার্স ওয়েবসাইটে কনভার্ট করতে পারতেছি? বুঝতে পেরেছি বিষয়টা?
তার মানে ই ভাই আপনার কমার্স নয়েজ ফাংশন আসতেছে। কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইটে আপনি ইন্টিগ্রেট করতে পারেন। এমন ক্লায়েন্টের অনেক কাজ পাবেন মার্কেটে, আই উড লাইক টু ইন্টিগ্রেট ই কমার্স ওয়েবসাইট ইন মাই বিজনেস ওয়েবসাইট। আমার বিজনেস ওয়েবসাইটে আমি ই কমার্স ওয়েবসাইটের যে ফাংশনটা ওইটা রান করাতে চাচ্ছি, তখন আপনি এখানে অ্যাপ্লাই করবেন যে আমি আপনার ই কমার্স ফাংশনটা রান করে দেবো। তাহলে আসেন দেখি আমরা কিভাবে ই কমার্স ওয়েবসাইট একটা নর্মাল ওয়েবসাইটে ফাংশন রান করতে হয়। আমরা প্রথমেই ইভেনুস্টে যাব। আচ্ছা আমি এখন রেকর্ড স্টপ করে রাখি। আমি এই ডোমেইনটাতে কাজ করতে যাচ্ছি, এই ডোমেইনটাতে multibandor.webdesign90 এই ডোমেইন আমি ওয়েবসাইট বানাবো। সেক্ষেত্রে আমি সি প্যানেলে যাচ্ছি, আমার সি প্যানেল থেকে এই ডোমেইনে আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। স্যার স্ক্রিন শেয়ার হয় নাই। আমি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, আমার সি প্যানেল থেকে আমি ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টে ক্লিক করব, করার পর আমি ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পর এখান থেকে আমি আমার ডোমেইনটা সিলেক্ট করে দেব, সেটা হলো মাল্টিভেন্ডর। কোথায়? এই যে মাল্টিভেন্ডর। আর এখানে ডিরেক্টরিটা আমি 0 রাখবো। আর এখান থেকে আমি https এটা সিলেক্ট করব। আমি এখানে লিখতে পারি বেস্ট স্যার শেয়ার হয় নাই, স্যার স্ক্রিন শেয়ার হয় নাই। মাল্টিভেন্ডর ওয়েবসাইট, হ্যালো স্যার, মাল্টিভেন্ডর ওয়েবসাইট স্যাম্পল। আচ্ছা আমি স্যার শুনতেছেন? স্ক্রিন রেকর্ড করিনি সম্ভবত। ফোন লাগাই নাই তো, কে কথা স্ক্রিন বলছেন? শেয়ার হয়নি স্যার, স্ক্রিন শেয়ার হয় নাই। আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি একটা। ওকে, এই অবস্থায় রাখার পর আমি জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব। আমার এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে এই ডোমেইনের আন্ডারে। Uh, 34%. What is this? আচ্ছা এটা একটু সময় নিচ্ছে, একটু সময় নেবে। আপনারা চাইলে কেউ কথা বলতে পারেন এই মুহূর্তে। 17 জনই আছি আমরা, আলহামদুলিল্লাহ। বলেন কার কি সমস্যা ছিল বা কার কি সমস্যা? সবাই কি ব্যস্ততা একটু কমছে মনে হয়, বা এক্সাম কি শেষ হয়েছে? আচ্ছা অনেকে এক্সামের জন্য আমার কাছ থেকে ছুটি নিয়েছেন, আমি কিছু বলি নাই আসলে। কারণ আমি নিজেকে আপনাদেরকে আমার মতো করে কনসিডার করাটা আমার উচিত না, সেজন্য আমি কিছু বলিনি। বাট আমি যেটা বিশ্বাস করি, আমরা যারা অনার্সে বা মাস্টার্স লেভেলে আছি, আমার ক্লাস করতে 1 ঘন্টা সময় নেই, প্র্যাকটিস করতে বেশি সময় লাগে না সচরাচর। তো সেক্ষেত্রে আপনার একদিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিতে পারবেন না। আর এক্সাম গুলো তো এমন না যে ডেইলি 2 দিন হয়। যাই হোক, আপনাদের কার কার এক্সাম শেষ হয়েছে এটা বলেন তো একটু দেখি, বা কে কে টোটালি ফ্রি আছেন? 95%। 5% নিতে একটু সময় নিবে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। ফারুক সাহেব বলেন আপনার কি অবস্থা? স্যার আমি এখন ফ্রি আছি স্যার। কি ব্যস্ততা ছিল? ব্যস্ততা কমে গেছে। ব্যস্ততা স্যার অফিসিয়াল কাজ ছিল, এই এপ্রিল কাজ, ওগুলো ব্যস্ততা ছিলাম স্যার। এখন মোটামুটি ফ্রি আছি স্যার। রিপন সাহেবের সেম। রিপন সাহেব আসিফ স্যার টুকটাক ব্যস্ততা আছে। আলহামদুলিল্লাহ স্যার, আমার আর স্যার হয়ে গেছে প্রায় শেষ এখন। ওকে স্যার। আচ্ছা গুড, কারণ আমাদের সময় দিতে হবে, ঠিক আছে? কারণ মার্কেট কিন্তু গরমে উঠতেছে, ঠিক আছে? আগামী মার্চের থেকে মার্কেট মোটামুটি চাঙ্গা হয়ে যাবে। সো আপনারা যদি ক্লাসগুলো কন্টিনিউ না করেন, আমি কিন্তু এপ্রিলের মধ্যে আপনাদেরকে আমি মার্কেটে এন্টার করাবো।
সেক্ষেত্রে আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে এপ্রিলে কিন্তু মার্কেটে ঢুকতে পারবেন না। ইনশাল্লাহ স্যার, চেষ্টা করবো স্যার, যত ব্যস্ততাই থাকুক। সেটাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার, ওকে, আর কি? আমরা স্যার চেষ্টা করতেছি। জি জি, ইনশাল্লাহ। জানি আপনাদের পটেনশিয়ালিটি নিয়ে আমার কোনো, বা আপনাদের যে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা, আর কি অবস্থা, কার কি অবস্থা বলেন তো? নাইম, আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে আহসানুল্লাহ। জি, মুন্না সাহেব বলেন। জি ভাইয়া, আমি ফ্রি আছি টোটালি। আচ্ছা, এই মুন্না ব্যক্তি অনেক আমাকে বাই বাই বলার কারণ আছে, কারণ সেই ব্যক্তি হলো আমার অনেক পুরান একজন ফ্রেন্ড। এই যে অনেক পুরান, ব্যাচ 1 এর। তো উনি কি করছে, মাঝখানে মনে হয় ব্যস্ত ছিলেন না, কি হয়েছিল আপনার? ভাইয়া মাঝখানে আমার কম্পিউটার নষ্ট ছিল, আচ্ছা, আর বিভিন্ন কম্পিউটার নষ্ট জায়গায় হয়ে আমি গেছে, মধ্যে থাকতে বুঝছেন? পারি নাই। তারপর উনি আর কন্টিনিউ করতেন, এখন আস্তে আস্তে স্লো করেছে আর কি, স্লোলি করেছে। যাক, ভাইয়া আমি কিন্তু ভাইয়া অলরেডি ফাইবার অ্যাকাউন্ট করে ফেলছি ভাইয়া। শুনেন, কেউ ফাইবার অ্যাকাউন্ট করবেন না, হ্যাঁ? যখন কাজ করবেন তখনই করবেন। আপনি করে ফেলেছেন, সমস্যা নেই, কেননা ফাইবার অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করে রেখে দেন, ফাইবারের র্যাঙ্ক কিন্তু নেমে যায়। প্রথম কয়েকদিন ভাইয়া র্যাঙ্ক হয়েছিল, এখন দেখতেছি নেমে গেছে আর কি। হ্যাঁ, নেমে যাবে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, নেমে যাবে। সো আপনার কেউ ফাইবার অ্যাকাউন্ট করবেন না যদি না কাজ স্টার্ট করার মতো স্কিল বা এবিলিটি না থাকে। স্যার আমার তো একটা অ্যাকাউন্ট ছিল ফাইবার অনেকদিন আগে, ছিল ওটাকে মানে? আমি ডিলিট করে আমি জানতাম না, এমনি বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করার মতো করে রেখেছিলাম। এখন কি অবস্থা, অ্যাকাউন্টটা কি আছে? অ্যাকাউন্টটা আছে। ওই অ্যাকাউন্টটাকে এডিট করে সাজাতে হবে। একজন ব্যক্তি কিন্তু দুইটা অ্যাকাউন্ট করতে পারে না মার্কেটে, জানেন তো? হ্যাঁ পরে জানি, সেজন্য আর হাত দিইনি, যে পরে দেখবো। পরে মার নামে, চাচির নামে, ভাবির নামে, বউর নামে করতে হবে কিন্তু। নিজের নামে শুধু মার্কেটে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। এমনি যেটা হচ্ছে আলিফ সরকার বলছিল যে ওর একটা অ্যাকাউন্ট ছিল, ডিলিট করে নতুন করে অ্যাকাউন্ট করেছে, এটা কি সম্ভব? হ্যাঁ, নতুন করে যদি আপনি ডিঅ্যাক্টিভেট করেন, হ্যাঁ ডিঅ্যাক্টিভেট বুঝেন তো, মানে ডিঅ্যাক্টিভেট করলে তারপর পারবেন। বাট যদি ফাইবার অ্যাকাউন্ট ফাইবার কর্তৃপক্ষ ব্যান করে তাহলে পারবেন না। ফাইবার ব্যান করলে পারবেন না, বাট যদি ডিঅ্যাক্টিভেট করেন নিজের ইচ্ছা থেকে, হয়তোবা রিভিউ নেমে গিয়েছে 4 পয়েন্ট বা 3 পয়েন্ট, আমি এই কাজটা হয়েছিল আমার ফাইবার অ্যাকাউন্ট প্রথমটা মানে ডিঅ্যাক্টিভেট করতে হয়েছিল। যাক, পরে ভুল করছি, হয়তো আস্তে আস্তে কাস্টমারদের উড়াইতে পারতাম। হঠাৎ করে একজন রিভিউ মারছে 4.3, তাও দ্বিতীয় না তৃতীয় রিভিউ 4.3। ভাবলাম যে না, ডিঅ্যাক্টিভেট করে আবার করি, পরবর্তী করছি, সমস্যা নাই। কিন্তু যদি আবার ফাইবার যদি আমাকে রেস্ট্রিকশন দিত বা ব্লক করতো, সেই ক্ষেত্রে সম্ভব ছিল না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি নিশ্চয়ই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখানে অ্যাডমিনে ক্লিক করব, এই লাইনে, এর সাথে সাথে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। বাবা সাউন্ড কমাও, বাবার মাউস তো কাজ করছে না। রাফি, ওয়াই? রাফি, why my mouse is not working? তোমার মাউসে ব্যাটারি দিচ্ছে, সেজন্য তোমার মাউস চলছে না। ওকে, আমরা এখান থেকে নরমালি যে কোনো একটা যে কোনো এক ধরনের বা যে কোনো ধরনের থিম আপনি ইনস্টল করতে পারেন। যদি আস্ট্রা প্রো থাকে তাহলে তো কোনো কথাই নাই, শোনাই সোহাগা। কারণ আস্ট্রা প্রোতে আপনার ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য অনেক সুযোগ সুবিধা আছে। আমার মনে হয় আস্ট্রা দিয়ে আমার ওয়েবসাইট সারা ওয়ার্ল্ডে 300-র উপর ওয়েবসাইট আছে যেগুলো শুধু আস্ট্রা দিয়ে বানিয়েছি। আস্ট্রা প্রো, এলিমেন্টর প্রো। ওকে, আমরা আস্ট্রাটা ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে নিলাম। এটা থিম, কারণ থিম তো লাগবে, তাই না? ওকে, আমার বর্তমান ওয়েবসাইটে আমি দেখি কি অবস্থা। আমার বর্তমান ওয়েবসাইট হলো এরকম। কিছুই নেই, জাস্ট ডিফল্ট একটা কিছু দেখাচ্ছে। ওকে, আপনি যদি ই কমার্স রান করাতে চান সেক্ষেত্রে একটা প্লাগইন ইউজ করতে হবে। সেই প্লাগইনের নাম হলো, আমি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। ওকে, আপনি যদি এখানে সার্চ করেন ও কমার্স, ও দিয়েছি, আচ্ছা ও দিলে ও কমার্স চলে আসবে। এই যে ও কমার্স, আমি জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব এন্ড অ্যাক্টিভ। বাবা
Can you give me water bottle? Okay. Yep. Thank you. Here we go. Welcome. ইনস্টল হোক, অ্যাক্টিভ করব। আচ্ছা, আপনারা ইংলিশ লার্নিং কেয়ারে জয়েন করতেছেন না কেন, এন্ড কমেন্টও করতেছেন না? এবং লোচান ভাই মাঝে মধ্যে, লোচান ভাই আমার খুব বেস্ট একজন ফ্যান, যে ব্যক্তি সবসময় আমার লাইক শেয়ার কমেন্ট, লোচান ভাই একটা গিফট পাবেন এই মাসে ইনশাল্লাহ, মানে এই মাস শেষে। এবং সে সবসময় কম্পিটিশনে মানে পার্টিসিপেট করে, যে আমি ট্রান্সলেশন বা ফিল ইন দ্য গ্যাপ গুলো পোস্ট করে থাকি, এন্ড ম্যাক্সিমাম সময় উনি 80-র উপরে মার্কস পেয়ে থাকে, হয়তো একটুখাটো ছোটখাটো ভুল হয়। বাট কিছু কিছু লোক আছে, আপনারা গুগল থেকে ট্রান্সলেট করেন। আচ্ছা, গুগল থেকে ট্রান্সলেট করলে কিন্তু আমি বুঝি কে গুগল থেকে ট্রান্সলেট করেছেন, বাট গুগলের ট্রান্সলেশনটা কিন্তু 100% হয় না, সো আমি ইজিলি বুঝে ফেলি। প্লিজ ডোন্ট ডু দিস। এই যে ফারজানা মাঝে মধ্যে পার্টিসিপেট করে, তার পার্টিসিপেশন এবং তার আনসারটা অনেকটা রাইট হয়, খুব মাঝে মাঝে মিস হয়, মানে বেশিরভাগ সময় তার আনসার রাইট হয়। রোমাও পার্টিসিপেট করে, বাবা, ফারুক সাহেব মনে হয় 1 দিন না 2 দিন করেছিলেন। এত তাড়াতাড়ি কিভাবে ওকে, উপরেগুলো শেষ হয়ে গেল? এই অবস্থায় কি হলো এটা, সার্ভার কাজ করতেছে। আচ্ছা, আমি একটু রিলোড দেই। আমরা এই কমার্সটা দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গিয়েছে। আচ্ছা, আমি দুইটা প্লাগইন, উপরে দুইটা প্লাগইন ডিলিট করে দিচ্ছি, কারণ আমার দরকার নেই। ওকে, এখন আমি যখন ও কমার্সটা ইনস্টল করব, আমি এখানে সেটিং একটা অপশন পাবো, আমি সেটিং এ ক্লিক করব। সেটিং এ আমাদের সবকিছু দেখবেন, একটু গভীর মনোযোগ সহকারে সেটিংটা দেখবেন। আচ্ছা, সেটিং এ প্রথম হলো দিস ইজ দ্য হোয়ার, দেখেন দিস ইজ হোয়ার ইউর বিজনেস ইজ লোকেটেড, ট্যাক্স রেটস এন্ড শিপিং রেটস উইল বি ইউজ দিস অ্যাড্রেস। এটা হলো আপনার স্টোরটা কোথায় আছে। ধরেন এখানে কার ফারজানার ওয়েবসাইট না, আচ্ছা ফারজানা ডোমিনে আজকে নাই, মানে প্যান্থন একটা ফারজানা ডোমিনে এতদিন কাজ করেছিলাম। আপনারা জানেন তো, আমি কিন্তু ওই ওয়েবসাইটের যত কন্টেন্ট গুলো সব নিয়ে নিয়েছি নতুন ওয়েবসাইটে। আচ্ছা, ধরেন আমার একটা ওয়েবসাইট কি দিতে পারি, বেবি টয়স, বেবি টয়স আমার ওয়েবসাইটের নাম, মানে আমার স্টোরের নাম, তো আমি দিলাম বেবি টয়স, বেবি টয়স। ওকে, বাড়িধারা, বাড়িধারা, ঢাকা 1212, বাড়িধারা বানান স্পেলিং ভুল। ওকে, তো এটা আমার বেবি স্টোর নাম, বাড়িধারা, ঢাকা 1212। ওকে, সিটি কোথায়, ঢাকা। কান্ট্রি বা স্টেট কোথায়, বাংলাদেশ। পোস্ট জিপ কোড 1212। জেনারেল অপশন এখানে দেখতে পাচ্ছেন, সেলিং লোকেশন, আপনি কোথায় কোথায় সেল করতে চাচ্ছেন। ধরুন আমি চাচ্ছি শুধু বাংলাদেশে সেল হবে, তাহলে হবে সেল টু অল কান্ট্রিজ বা সেল টু স্পেসিফিক কান্ট্রিজ। যদি স্পেসিফিক করেন আপনি যে কোনো একটা দেশে সেল করতে পারবেন, আমি চাচ্ছি শুধু বাংলাদেশে সেল হবে। আর যদি আপনি সারা ওয়ার্ল্ডে দিতে চান তাহলে জাস্ট সেল টু অল কান্ট্রিজ, আর এটা দিলে আপনি কিছু কান্ট্রি আপনার বাদ দিতে পারবেন। শিপিং লোকেশন, কোথায় আপনি শিপিং করবেন, শিপ টু অল কান্ট্রিজ, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, শুধু বাংলাদেশে শিপিং হবে, আর কোথায় শিপিং হবে না। ডিফল্ট কাস্টমার লোকেশন, কাস্টমারদের লোকেশন ডিফল্ট কোথায়, সব বেস অ্যাড্রেস, ওকে এটাই থাকবে। ইনেবল ট্যাক্স, আপনি কি ট্যাক্স এনেবল করতে যাচ্ছেন, মানে ট্যাক্স আরোপ করতে যাচ্ছেন প্রোডাক্টের উপর, আমি চাচ্ছি না, সো এটা ডিঅ্যাক্টিভেট করে রাখছি। এনেবল কুপন, ইয়েস আমি কুপন অ্যাড করতে চাচ্ছি, এটা মার্ক করে রাখবেন, আমি কুপন অ্যাড করব, মানে আমি চাচ্ছি যে আমার স্পেসিফিক কিছু স্টুডেন্টকে আমার ব্যাচের যে টাকাটা ধরেন 1000 টাকা, ওইটার আমি কিছু স্পেসিফিক স্টুডেন্টদেরকে আমি ছাড় দেব যদি আমার সেই কুপনটা অ্যাড ইউজ করে, সো সেই জন্য আমি এটা দিয়ে রাখছি।
ওকে, কারেন্সি নিশ্চয়ই বুঝেন আপনাদের যে টাকার যে ইয়াটা। তো কারেন্সিটা আমি এখানে বাংলাদেশ দিয়ে রাখছি, বাংলা টাকা, বাংলাদেশ, এই যে টাকা। কারেন্সি পজিশন লেফট, আমি লেফটে রাখছি, মানে কোথায় থাকবে। ওকে, এগুলো যেভাবে সেভাবে থাকবে, জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর আমরা যাব প্রোডাক্টে। আব্বু ঠান্ডা লাগবে, উপরে ওঠো। ওকে, প্রোডাক্টে যাওয়ার পর আপনার বাই ডিফল্ট সব পেজ, কোন পেজটাকে আপনি সব পেজে কনভার্ট করতে চাচ্ছেন, এখানে সেই পেজটাকে দিতে হবে। আমি আপাতত এই পেজটা নাই, বিকজ এখানে স্যাম্পল একটা পেজ আছে। আমি কি করব, এখানে যাব, যাওয়ার পর নতুন একটা পেজ ক্রিয়েট করব। ওকে, এখানে নাম দিবেন প্রোডাক্ট বা আওয়ার প্রোডাক্ট। আওয়ার প্রোডাক্ট, জাস্ট এটা করার পর আপনি চাইলে ওকে, আমি এইভাবে রাখছি, বাই ডিফল্ট যেভাবে আছে এইভাবে রাখছি। পরবর্তীতে আমরা দেখব। এখন এই জায়গায় এসে একটু রিলোড দিবেন। ওকে, রিলোড দেওয়ার পর আমি যদি এখন ড্রাগ এই জায়গায় ক্লিক করি, সব পেজটা দেখতে পারবো, আওয়ার প্রোডাক্ট পেজ। এখন আমি যত প্রোডাক্ট আপলোড করি, সব প্রোডাক্ট আওয়ার প্রোডাক্ট পেজের আন্ডারে শো করবে। এড টু কার্ট বিহেভিয়ার, রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন অর অ্যাজাক্স। অ্যাজাক্স মানে আপনার এখানে অ্যাড টু কার্ট অ্যাড করার পর আপনার পেজটা রিলোড হবে না, জায়গায় থাকবে। তো আমি সেটাই চাচ্ছি, সেই জন্য আমি এটাকে এনাবল করে রেখেছি। আপনি যে এখানে এনাবল করেন, তাহলে এড টু কার্টে পেজ, যে কার্ট একটা পেজ আছে সেই পেজে চলে যাবে। আমি এটা ডিঅ্যাক্টিভেট করছি, শুধু একটা রাখছি। প্রেস হোল্ডার ইমেজেস, এটা কি, এখানে ক্লিক করি, দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট আইডি ইমেজেস ইউআরএল ইউজ ফর দ্য প্লেস হোল্ডার ইমেজেস, নো নিড ওয়েট। ওকে, এবার যেভাবে সেভাবে থাকবে। এনাবল রিভিউ, আপনি কি আপনার প্রোডাক্টের উপর রিভিউ বসানোর মতো কোনো সিস্টেম রাখতে চান, সেক্ষেত্রে এনাবল করবেন। আর শো ভেরিফাইড ওনার, আপনি কি চান যে সে কোনো ব্যক্তি যদি নেগেটিভ রিভিউ দেয়, সেই রিভিউটা নর্মালি কি করে, প্রোডাক্টের উপর শো করে। কিন্তু আমি চাচ্ছি না, এটা শো করবে না, আমি কন্ট্রোল করব কাস্টমার রিভিউ। ওনারশিপ, যে ব্যক্তি মালিক ওয়েবসাইটের বা স্টোরের মালিক, সেই ব্যক্তি দেখবে আগে। যদি রিভিউটা পজিটিভ হয়, তাহলে সে রিভিউটা অ্যাপ্রুভ করবে, আর নেগেটিভ হলে ডিলিট করবে। তো আমি এটা চাচ্ছি। বা রিভিউ ক্যান বি অনলি লেফট বাই, ওকে, এটা দরকার নেই। প্রোডাক্ট রেটিং এনাবল করে রাখবেন, সেভ চেঞ্জেস। এই অবস্থায় আসার পর আমি যাব শিপিং এ। এই বিষয়গুলো একটু কষ্ট লাগতে পারে, বাট ডোন্ট মাইন্ড এন্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কারণ আমরা যখন আস্তে আস্তে করব, তখন সবগুলো আমাদের কাছে ইজি মনে হবে। ওকে, আমি শিপিং থেকে আমি চাইলে অ্যাড শিপিং জোনে ক্লিক করতে পারি। ওকে, আমি জুন নাম, আমি এটা ধরেন জুনের নাম দিলাম, ধরেন সাপোজ বিবাড়িয়া। ওকে, জুন রিলিজিয়ন্স, বাংলাদেশ, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, কোথায়, সরি রিজিয়ন্স আমি রিলিজিয়ন্স পড়তেছি। এই যে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ। আমি চাচ্ছি যে কোনো প্রোডাক্ট যদি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশে যায়, তাহলে সেই প্রোডাক্টের উপর আমি অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। ওইখানে শুধু ফ্ল্যাট রেট, ওইখানে ধরেন আমি চাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আমার নিজের কান্ট্রি, নিজের এলাকা, সেক্ষেত্রে ওইখানে যদি আমি কোনো প্রোডাক্ট সেল করি, এটা ফ্রি শিপিং, কোনো টাকা পয়সা লাগবে না। অ্যাড শিপিং মেথড, দেখতে পাচ্ছেন, ফ্রি শিপিং, কোনো টাকা পয়সা লাগবে না। ওকে, নট অ্যাপ্লিকেবল। তাহলে একটা শিপিং জোন অ্যাড হয়ে গিয়েছে, আমি দ্বিতীয়বার আরেকটা শিপিং জোন অ্যাড করব। সরি, এটা সেভ হয়নি সম্ভবত। ওকে, এখানে ক্লিক করার পর ধর আমি ফ্ল্যাট রেট
অ্যাড শিপিং মেথড, এটাকে এখানে রাখবো না শিপিং জোন, অন্য একটা শিপিং জোনে রাখবো। আচ্ছা এটা আমি অন্য শিপিং জোনে রাখছি, সেভ চেঞ্জেসে দিচ্ছি। ব্রাউনবারিয়ার জন্য সবাই ফ্রি, ঠিক আছে। আমি আবার শিপিং জোনে যাচ্ছি। শিপিং জোনে যাওয়ার পর আমি অ্যাড শিপিং জোন আবার অ্যাড করব। আমি চাচ্ছি যে কলকাতা, না কলকাতা তো এটা যাবে না তাই না, আমি চাচ্ছি সিলেট, আমার আমার সবচাইতে একটা প্রাণের ল্যান্ড, সিলহ্যাট, কিভাবে নাকি আল্লাহ জানে, আমার সবচেয়ে প্রিয় একটা কি ডিস্ট্রিক্ট বা বিভাগ বলতে পারেন। যদিও যা লাইফে একবার বা দুইবার গিয়েছিলাম, শ্রীমঙ্গল হয়তো বা এক দুইবার গিয়েছিলাম, শায়েস্তাগঞ্জে 3বার বা 2বার গিয়েছিলাম, আর সিলেটে বেশি একটা যাওয়া হয় না, বাট আই লাভ দিস প্লেস ভেরি মাচ। ওকে, জোন রিজনস, এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করব। দেখি এখন সার্চ করি। ওকে পেয়েছি, সিলেট বাংলাদেশ। তো এটা আমার প্রাণের ভূমি বা ভালো ভূমি হইলো, সমস্যা নেই। আমি চাচ্ছি যে এখানে যে ব্যক্তি, ওইখান থেকে যে ব্যক্তি অর্ডার করবে, কারণ সিলেট এখানের থেকে অনেক দূরে, সেই ব্যক্তিকে কিছু টাকা পয়সা দিতে হবে। ফ্ল্যাট রেট, অ্যাড শিপিং মেথড, জাস্ট একটু ওয়েট করবো আমরা। ঠিক আছে চলে আসছে। এখান থেকে ট্যাক্সেবল, ট্যাক্স স্ট্যাটাস, আমি চাচ্ছি ওনারা ট্যাক্স দিবে না, কিন্তু ওনারা ঠিকই কি দিবে, শিপিং চার্জ দিবে। আচ্ছা এই জায়গায় আপনি চাইলে ফিক্সড অ্যামাউন্ট বসাতে পারেন 100 টাকা, বাট আপনি অন্যভাবে বসাতে পারেন। দেখেন এখানে ক্লিক করি, বলছে এন্টার এ কস্ট, নিচের দিকে দেখতে পাচ্ছেন এন্টার এ কস্ট এক্সেল ডট টেক্সট অর সাম এত এত কোয়ান্টিটি। আচ্ছা এটা আমি কিভাবে কপি করি, আমি এইভাবে লিখি, দেখি লেখা যায় কিনা। লেখা যাচ্ছে। এক্সাম্পল দিয়েছে 10 টাকা ডট 00 মাল্টিপ্লাই থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এখানে কে টি ওয়াই কোয়ান্টিটি। ওকে, তারপর দিয়েছে কি, ওকে আমি এটা দিয়েছি, দেখি মানে প্রতি কোয়ান্টিটির জন্য 10 টাকা করে দিতে হবে। সেভ চেঞ্জেস, এই সেভ চেঞ্জেস এটা আসবে। ওকে আমি ডিলিট করছি, এখন আসতে পারে। আমার সেভ হয় না এটা করা। ওকে এটা ডিলিট করার পর তারপর এই সেভ বাটনটা আসছে। ওকে তাহলে আমার সিলেট এন্ড ব্রাহ্মণবাড়িয়ার জন্য সেভ হয়ে গিয়েছে তাই না। ওকে আমি শিপিং অপশনে যাই, একটু দেখি তো শিপিং অপশনে কি আছে। ওকে শিপিং অপশনে বলছে এনেবল দ্য শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, আপনি চাইলে কার্ট পেজে শিপিং অপশনটা শো করাতে পারবেন। হাইড শিপিং কস্ট আনটিল দ্য অ্যাড্রেস ইজ এন্টার, অ্যাড্রেস পড়া পর্যন্ত আপনি শিপিংটা হাইড করতে যাচ্ছেন। ডিফল্ট কাস্টমার বিলিং অ্যাড্রেস এনেবল ডিবাং মোড, এগুলো দরকার নেই। আমি শিপিং ক্লাসে যাই। শিপিং ক্লাসটা অ্যাড করা হয় আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন। আচ্ছা আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব তখন এই বিষয়গুলো একদম সহজ মনে হবে আমাদের কাছে। আচ্ছা অ্যাড শিপিং ক্লাস, এখানে আমি একটা ক্লাসের নাম দিলাম, ধরেন আমি এখানে বিবারিয়া ক্লাস। ওকে এটা যেভাবে সেভাবে ছেড়ে দেই, বিবারিয়া হয়নি বানাবো। ডেসক্রিপশন আমি সেভ শিপিং এ যাই।
সামথিং ইজ রং মনে হচ্ছে, কিছু একটা রং আছে এখানে। আচ্ছা আমরা শিপিং অপশনে যাই। ওকে, লোকেশন নট কভারড বাই ইউর জোন, ম্যানেজ শিপিং মেথড, এখানে ক্লিক করছি। আমি লোকাল পিকআপ অ্যাড শিপিং মেথড, না এটা অ্যাড হয়ে গিয়েছে, আমার দরকার নেই এটা। আমি শিপিং জোনে 2টা দিয়ে রেখেছি। আচ্ছা ট্যাক্সটা কি আমরা এনেবল করে রেখেছিলাম? না, ট্যাক্সটা আমরা এনেবল না, আমরা মনে দেখি তো, ট্যাক্সটা সম্ভবত আমরা ডিসেবল করে রেখেছি, সেই জন্য এখানে শো করছে না। আর হোয়ার ইজ দ্য ট্যাক্স, এই যে ট্যাক্স দেখেছেন, এটা এনেবল করা ছিল না। ওকে, আমি এখন সেভ চেঞ্জে ক্লিক করছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন ট্যাক্সটা এখানে অ্যাড হয়েছে, দেখাই যেহেতু কাজে লাগতে পারে এটা। এই যে অবস্থা দেখেন, প্রাইস এন্টার উইথ টেক্সট, ইয়েস আই উইল এন্টার প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স, নো আই উইল এন্টার প্রাইস এক্সক্লুসিভ অফ ট্যাক্স। মানে আপনি যদি চাচ্ছেন যে আমি যে প্রাইসটা আমি বসাবো সেটা ট্যাক্স প্রাইস ছাড়া, তাহলে এখানে রাখতে পারেন ক্যালকুলেট ট্যাক্স পেজ অন, এটা শিপিং অ্যাড্রেস অনুযায়ী। ওকে, আমি শিপিং অ্যাড্রেস অনুযায়ী দিয়েছি, কারণ ব্রাউনবাড়িয়াতে তো আমি কোনো ট্যাক্স রাখবো না। শিপিং ক্লাস, আপনার স্ট্যান্ডার্ড এই 3টা ক্লাস আছে, আমি শিপিং ক্লাসটা একটু শিপিং টেক্সট ক্লাস স্ট্যান্ডার্ড রিডিউস 0 স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড রেটে কি আছে দেখি তো। ওকে, আমি চাচ্ছি স্ট্যান্ডার্ড রেটে আমি একটু ইনসার্ট রোতে ক্লিক করি। ইনসার্টের রেটে কান্ট্রি কোড, ধরুন বাংলাদেশ, স্ট্যান্ডার্ড কোড পোস্ট কোড 1212 আর জিপ কোড। আচ্ছা কান্ট্রি কোড আমি দিচ্ছি ধরেন ব্রাহ্মণবাড়িয়া দিচ্ছি, স্টার্ট কোড কান্ট্রি কোড, ডিজিটাল কান্ট্রি কোড ইউএস লেভেল ব্যাংক। আচ্ছা এখানে কান্ট্রি কোড আছে, বাংলাদেশ কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড হলো এটা। ওকে, আমি এই কান্ট্রি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। স্টেট কোড মানে আপনি যেখান থেকে যে শহর থেকে আপনি ডেলিভারি দিবেন, স্টেট। আমার তো স্টেট কোড নাই, আমাদের তো দেখি তো ব্রাহ্মণবাড়িয়ার কোডটা কত, 3000 সামথিং মনে হয় ব্রাহ্মণবাড়িয়া কোড। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া সদর কোথায়, এই যে 3403। ওকে, পোস্ট কোড, সরি এটা হবে পোস্ট কোড, এটা সিটি। বাবা সানের সঙ্গে কি তোমার অফিস থাকবে না? না তাহলে আজকে তো সানের সঙ্গে আমাকে ডাক্তার বাসে যেতে হবে না, আমাকে আর ভাইয়া ওকে তেমন ওকে 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 আজকে যেতে বলেছে আমার দাদু মনে ফোন দিয়ে রাতের সময়। ওকে তুমি যখন অফিসে ছিল যখন ওকে তখন বলেছে। ওকে রেট ধরেন আমি চাচ্ছি যে এই কোডের জন্য, এই স্টেট কোডের জন্য আমার রেট হবে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড রেট, সো এটা রেট হবে 10%, 10। আর ট্যাক্স নেম, এই ট্যাক্স নেম আপনি দিতে পারেন, ধরেন স্ট্যান্ডার্ড দিয়েছি তো, স্ট্যান্ডার্ড দিলাম ঢাকা দিয়ে, ঢাকা পোস্ট কোড। আচ্ছা আমি ঢাকার পোস্ট কোডটা জানি আসলে, আমি চাচ্ছি এটা 1212, ঢাকা জোন জিপ কোড, ঢাকা এরিয়া পপুলারিটি। ওকে, আমি ঢাকা যে বাড়িদার এটার জন্য 1212 স্ট্যান্ডার্ড কোড না, এটা দিলাম ব্রাহ্মণবাড়িয়া সিটি ঢাকা।
ঢাকা এটার জন্য 10% এন্ড এই টেক্সটের নেম হবে ধরেন ঢাকা ঢাকা টেক্সট একটা নাম দিলাম, আমি দেখবো কেমন কাজ করে। কম্পোনেন্ট শিপিং দরকার নাই, জাস্ট আমরা এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড রেট। তার মানে স্ট্যান্ডার্ড রেটের উপর যদি আমি কোনো প্রোডাক্ট রাখি, নো টেক্সট রেটস ফাউন্ড, আপনার নামটা এটা অ্যাড হয়েছে, এখন অ্যাড হয়েছে। ওকে, স্ট্যান্ডার্ড এইগুলো বাদ দিলাম। আমি ধরুন স্ট্যান্ডার্ড রেটের মধ্যে আমি যে প্রোডাক্টটা রাখবো সেই প্রোডাক্টটার জন্য 10% ট্যাক্স দিতে হবে। ওকে, সো আমি রিডিউস রেট বা জিরো রেটে যাই, এগুলো হলো ক্লাস। জিরো রেটের মধ্যে আমি চাচ্ছি জিরো রেটের আন্ডারে আমি যে প্রোডাক্টটা রাখবো সেই প্রোডাক্টের জন্য আমাকে 0% কোনো ট্যাক্স দিবে না, 0% থাকবে। ওকে, এটা এখানে ক্লিক করার পর এটা ক্লিক করলে চলে যাবে সেভ চেঞ্জেস, তার মানে এটা কি 0। ওকে, তাহলে খেয়াল রাখবেন স্ট্যান্ডার্ডে দিয়েছি আমি 10% এন্ড জিরো রেটের জন্য দিয়েছি আমি 1%, সরি 0%। আর শিপিংও আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা যাব পেমেন্টে। শিপিং আমি দুইটা দেখিয়েছি, বাকিটা আমি দেখাচ্ছি না। পেমেন্টে যাই আমি এখন। ওকে, পেমেন্ট এখন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, আমি চাচ্ছি ব্যাংকে ট্রান্সফার করব। এখানে এনাবল করবেন, করার পর আমি সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করার পর এনাবল ব্যাংক ট্রান্সফার, এখানে ব্যাংকের নাম দিবেন, সরি যে ইয়াটার নাম, ট্রানজাকশনের নাম। এখানে একটা ডিসক্রিপশন দিবেন যদি কোনো কথাবার্তা বলতে চান কাস্টমারদেরকে, এখানে ইন্ট্রোডাকশন। আর এখানে ব্যাংক ডিটেইলটা দিবেন, আপনার ব্যাংকের নাম, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, শর্ট কোড, আইবিএন কোড এন্ড সুইফট কোড। এই কোডগুলো আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সফট কোড, এভাবে সার্চ করলেই পেয়ে যাবেন। দিয়ে আপনি অ্যাড অ্যাকাউন্ট এন্ড সেভ চেঞ্জেস দিয়ে যাবেন, বাস হয়ে গেছে। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে প্রোডাক্ট সেল করার পর যদি পেমেন্ট করে, আপনি এই অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি। আব্বু ইলেকট্রিক শর্ট খাবা, দূরে যাও। ওকে, আমি চাচ্ছি যে ক্যাশ অন ডেলিভারি, যখন আমি প্রোডাক্টটা ক্যাশ করব তখন সে ডেলিভারি দিবে। তাহলে জাস্ট এখানে এটা এনাবল করলে হবে, আর কোনো সেটআপ দরকার নেই। পেপাল স্ট্যান্ডার্ড, আপনি যদি চান পেপালে পেমেন্ট নেবেন তাহলে পেপাল এটাকে জাস্ট এনাবল করবেন, করার পর সেটআপে ক্লিক করবেন। যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, যারা যারা ভিডিওটা দেখছেন এবং শুনছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট রাখবেন। এন্ড অবশ্যই যদি আর নেক্সট ভিডিওগুলো পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করেই রাখতে হবে, নয়তো আপনি কিন্তু আমার ভিডিওর যে নোটিফিকেশন সেটা পাবেন না। কি বলেছে, গেটওয়ে ডিসেবল পেপার স্ট্যান্ডার্ড ডাজ নট সাপোর্ট ইউর স্টোর কারেন্সি। আচ্ছা, এখানে আমি যে স্টোরটা দিয়েছি, স্টোর নাম দিয়েছি কোথায়, বাংলাদেশ, তাই না? তো বাংলাদেশে পেপাল সাপোর্ট করছে না, সেটাই বলতেছে। ওকে, নো নিড, আমি যেভাবে সেভাবে রাখছি। এখন আমি যাব অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি। অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসিতে দেখেন গেস্ট চেকআউট, অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইথাউট অ্যান অ্যাকাউন্ট। আপনি কি চাচ্ছেন কোনো ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই সেই ব্যক্তি আপনার প্রোডাক্ট কিনতে পারবে? আমি চাচ্ছি না, সেক্ষেত্রে ডিসেবল করবেন। এনাবল কাস্টমার্স টু লগ ইন ইনটু এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট। আপনি কি চেকআউটের সময় কোনো কাস্টমারকে অ্যালাউ করছেন লগ ইন করার জন্য? তাহলে অ্যালাউ করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট পেজ, এগুলো দিয়ে রাখতে পারেন। ওকে, আমি এটা সেভ চেঞ্জেস দিচ্ছি, আপনারা একটু পরে নেবেন, এটা বেশি কোনো ইম্পর্টেন্ট কিছু না। এখানে ইমেল, আমি ইমেলে ক্লিক করছি। ওকে, ইমেলে আসার পর এই যে কেউ যদি কোনো ব্যক্তি অর্ডার করে, এই অর্ডারগুলো ইমেলে চলে যাবে এবং ইমেলের নাম হবে বেস্ট মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, ফ্রম অ্যাড্রেস হলো এটা, অ্যান্ড হেডার ইমেজ, আপনি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারেন। আপনি চাইলে এই যে ফরম্যাটটা ইমেলের কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন।
ওকে, চাইলে ম্যানেজ করতে পারেন এখানে ক্লিক করে। ইন্টিগ্রেশনে যাই। ইন্টিগ্রেশনে এখানে কি লোকেশন নাকি জিও লোকেশন কি দরকার নেই, যেভাবে সেভাবে থাকুক। আমি অ্যাডভান্সে যাই। ওকে, অ্যাডভান্স থেকে আপনার কার্ড পেজ, চেকআউট পেজ, মাই পেজ থাকবে। টার্মস এন্ড কন্ডিশন, আপনি একটা টার্মস এন্ড কন্ডিশন কি পেজ তৈরি করে এখানে টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাড করে দিবেন। বাস কাজ শেষ, সেভ চেঞ্জেস। তাহলে আমার ই কমার্সের যে কাজগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, তাই না? এখন আমরা একটা কাজ করব, দেখবো যে আমরা পেজে যাব, অল পেজে যাওয়ার পর আমরা দেখবো বাই ডিফল্ট 4টা পেজ ক্রিয়েট করা আছে। কার্ড পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট অ্যান্ড এই 3টা পেজ বাই ডিফল্ট, এবং সব পেজ 1 2 3 4টা পেজ বাই ডিফল্ট এখানে ক্রিয়েট করা হয়ে থাকে। যখনই আপনি ই কমার্স ইনস্টল এবং অ্যাক্টিভ করবেন সাথে সাথে 4টা পেজ ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। যদি ক্রিয়েট না হয়, ক্লায়েন্টের কাছ থেকে অনেক কাজ পাবেন যে আমি আমার কার্ড পেজ কাজ করছে না, আমার চেকআউট পেজ কাজ করছে না, আমার চেকআউট পেজে 0 দেখাচ্ছে, 404 দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই ব্যক্তির অ্যাকাউন্টে লগ ইন করবেন, করার পর ই কমার্সে আসবেন, আসার পর স্ট্যাটাসে যাবেন। স্ট্যাটাসে আসবেন, আসার পর জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করবেন, না এখানে উপরেই জাস্ট টুলসে যাবেন। টুলস থেকে একটু নিচের দিকে আসবেন, ক্রিয়েট ডিফল্ট ই কমার্স পেজেস দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ডিফল্ট ই কমার্স পেজেস, এখান থেকে ক্রিয়েট পেজেসে ক্লিক করবেন। ওকে, তাহলে হবে কি পেজগুলো ক্রিয়েট হয়ে যাবে যদি কোনো পেজ ক্রিয়েট না হয়ে থাকে। তো আমার পেজগুলো অলরেডি ক্রিয়েট আছে, সো সমস্যা নেই। বিষয়টা এমন না যে এখন গিয়ে দেখবো 8টা পেজ বানানো, না, ওই পেজগুলোর সাথে অটোমেটিক রিপ্লেস হয়ে গিয়েছে, দেখছেন? ওকে, এখন আমার ই কমার্স সেটআপটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমার কাজ কি, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি ই কমার্স থেকে নিচে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এখানে আমি যে অল প্রোডাক্টে যাই, আমি দেখবো যে আমার কোনো প্রোডাক্ট নাই। ওকে, এই অবস্থায় আপনি ক্রিয়েট প্রোডাক্ট এবং ইনপুট প্রোডাক্ট, আপনি চাইলে প্রোডাক্ট ইনপুট করতে পারেন এবং ক্রিয়েটও করতে পারেন। আমি একটা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট ক্রিয়েট করে দেখাবো, পরবর্তীতে আমি ইনপুট করব। ওকে, সো ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করলাম। আমি আমার একটা ওয়েবসাইটে যাচ্ছি, নিউজ স্টোরে যাচ্ছি, স্টোর এই ওয়েবসাইটে যাচ্ছি। ওই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আমি কি করব, এখানে ইনপুট করব। ওকে, ধরেন আমি চাচ্ছি অল প্রোডাক্টে যাই, ধর আমি এই প্রোডাক্টে ইনপুট করতে যাচ্ছি, আমি প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর আমি এই প্রোডাক্টের টাইটেলটা নেব, আমি ডিসমিস করে দিচ্ছি। এখানে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আব্বু যাও, ওইখানে চলে যাও, প্রোডাক্ট নেম। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কিছু ডেসক্রিপশন আছে, এটাকে বলা হয় শর্ট ডেসক্রিপশন। এটাকে বলা হয় প্রাইজের সাথে, দাঁড়াও বাবা দিচ্ছি, প্রাইজের সাথে যে ডেসক্রিপশনটা থাকে, যে টেক্সটগুলো, সেটাকে বলে শর্ট ডেসক্রিপশন। বাবা তুমি কখনো নিজে নিজে করবা না, তাহলে কিন্তু শর্ট খাবা। ওকে, নেভার ডু দিস। মামাকে বলবা, বাবাকে বলবা, ওকে, যে কেউ করে দিবে। ওকে, তুমি কখনো নিজে নিজে করবে না। তার মানে কি, এই টেক্সটগুলো কি টেক্সট, এগুলো শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন টেক্সটগুলো প্রাইজের সাথে থাকে। সো আমি এখানে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মেইন ডেসক্রিপশন, আর শর্ট ডেসক্রিপশন দেখছেন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, আমি এখানে রাখছি। আপনি চাইলে এই প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনটা আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই 2টা ডেসক্রিপশনের সাথে একসাথে রাখতে পারেন, এবং নিচে প্রোডাক্ট ডিটেইলসটা রাখতে পারেন। তো বাই ডিফল্ট প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনটা নিচে থাকে, আমি উপরে নিয়ে নিলাম আমার সুবিধার্থে। তাহলে কি করলাম, এটা আমি টেক্সটে যাব, যাওয়ার পর পেস্ট করব, করার পর আমি ভিজুয়ালে যাব, দেখা যাচ্ছে না? ওকে, আমি আবার নিচে চলে আসছি। আচ্ছা, আমি বুঝতেছি না এটা কাজ করতেছে না কেন।
ও মাই গড, আমি কলাপস করে দিয়েছি। আচ্ছা আমি এখানে স্ক্রিন এখানে ক্লিক করছি, ক্লিক করলে কাস্টম ফিল্ড কলাম 1 কলাম 2, আচ্ছা আমি কলাম 2 তেই রাখছি। কাস্টম ফিল্ড এই যে এখানে ক্লিক করলে নিচে নিচে আসবে বাকিগুলো। আচ্ছা আমি অল প্রোডাক্টে ক্লিক করছি, এগুলো চলে গিয়েছে। আচ্ছা এটা অলরেডি ড্রাফট হয়ে গেছে। আচ্ছা আমি এডিটে ক্লিক করি, ও মাই গড। আচ্ছা আমি ট্রাশে ক্লিক করি, আমি নতুন করে প্রোডাক্ট নিচ্ছি। আব্বু সাউন্ড কমাও, বাবা সাউন্ড কমাও। আচ্ছা আমরা অ্যাড নিউতে ক্লিক করছি, রাফি সাউন্ড কমাও। সরি, প্রোডাক্ট মেটাগুলো এদিকে চলে আসছে। ওকে আমি এখানে টেনে নিয়ে বসিয়ে দিলাম। আর কি আছে, এই যে শর্ট মেটাগুলো এখানে চলে আসছে, তাই না? আমি শর্ট মেটাগুলো টেনে নিয়ে বসিয়ে দিলাম। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে, মানে এই ডান পাশে চলে গিয়েছিল আর কি ড্রাগ এন্ড ড্রপ করতে গিয়ে। ওকে আমি শর্ট ডিসক্রিপশনে রাখছি। আচ্ছা শর্ট ডিসক্রিপশনে আমার এই বাটনটা কাজ করতেছে না, সামহাও বুঝতেছি না হোয়াটস রং উইথ ইট। এটা কাজ করে বাট এটা কাজ করে না। ওকে আমি এবার রাখছি, কাজ করুক না করুক দেখা যাক কি অবস্থা। ওকে তাহলে এটার প্রাইস হলো $35, তাই না? আচ্ছা আমরা এটার শর্ট পুরো ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছি। ডেসক্রিপশন লেখাটা হলো এটা। ওকে আর প্রাইস কত? $35। এই প্রোডাক্ট ডাটা থেকে আপনার সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট এন্ড ভেরিয়েবল প্রোডাক্ট, আপনি জাস্ট সিম্পল প্রোডাক্টটা সিলেক্ট করবেন। করার পর ভিজুয়াল ডাউনলোডেবল কোনোটাতে ক্লিক করা দরকার নেই। আমি জাস্ট এখানে প্রাইস দেব কত ডলার, ধরেন আমি $200 দিলাম, 200 টাকা, এই যে টাকা, এগুলোর প্রাইস 200 টাকা। কিন্তু আমার এটা চাচ্ছি আমি, আচ্ছা 200 টাকায় থাকুক। আচ্ছা আমি চাচ্ছি এই প্রোডাক্টটার জন্য কোনো ট্যাক্স নেব না, সেই জন্য ট্যাক্স স্ট্যাটাস কি নেব? নো। আর ট্যাক্স ক্লাস কি হবে? 0। মনে আছে আপনাদের? আর যদি আপনি ট্যাক্স নিতে চান তাহলে ট্যাক্স টেবল, আর এখানে কি দিবেন? কোনটা? স্ট্যান্ডার্ড। মনে আছে নিশ্চয়ই? সো আমি চাচ্ছি এই প্রোডাক্টের জন্য কোনো ট্যাক্স নেব না, নান, 0 রেট। ওকে কাজ আমার হয়ে গিয়েছে। এখন আমি যাব ইনভেন্টরি। ইনভেন্টরিতে আপনারা চাইলে আপনি স্টক কয়টা স্টক আছে আপনারা রাখতে পারেন। ধরো আমার স্টকে আছে 50টা, এটা এভাবে থাকুক। লো স্টক, এটা সোল্ড ইন্ডিভিজুয়ালি, এটা দরকার নেই। শিপিং এ যান। আচ্ছা আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটার জন্য শিপিং ভিভারিয়া ক্লাস, মানে ভিভারিয়া ক্লাসে, আচ্ছা শিপিং ক্লাস শুধু একটা পেয়েছে তাই না, দুইটা পায় নাই, তার মানে নো শিপিং। বাট ভিভারিয়া ক্লাসে দিলেও কোনো শিপিং নাই, ভিভারিয়া আন্ডারে কোনো শিপিং নেই আমার যতটুকু জানা মতে। সো আমি এটার জন্য শিপিং চার্জও নিচ্ছি না। লিঙ্ক প্রোডাক্ট এটা আমার দরকার নেই, অ্যাট্রিবিউটস এটাও দরকার নেই, অ্যাডভান্স এটাও দরকার নেই, গেট মোর অপশন এগুলোও দরকার নেই আপাতত। অবশ্যই দরকার আছে কিন্তু আপাতত দরকার নেই। তাহলে এই অবস্থায় আমার কাজ শেষ। আমি ডান দিকে আসি। ডান দিকে আসার পর আপনি এখানে ক্যাটাগরি চুজ করবেন, কোন ক্যাটাগরিতে রাখতে যাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি এটা কফি ক্যাটাগরিতে রাখবো, CUFF কফি, কফি, তারপর এন্টার প্রেস করবেন, ক্যাটাগরিটা যুক্ত হয়ে যাবে। আচ্ছা অ্যাড নিউ ক্যাটাগরি, আর দরকার আমি ট্যাগ, প্রোডাক্ট ট্যাক্স,
কি দিয়ে সার্চ করলে আপনার স্টোরে কেউ যদি এসে কোনো কিছু দিয়ে সার্চ করে তাহলে আপনি এটা শো করাতে যাচ্ছেন। তাহলে আমি দিচ্ছি কফি দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে এই প্রোডাক্টটা শো করবে। টি দিয়ে সার্চ করলে এটা শো করবে। কফি প্রোডাক্ট দিয়ে সার্চ করলেও শো করবে। ওকে, 3টা ট্যাগ দিলাম। কাস্টমাইজ সেটিং নো সাইডবার, এটা আমি বক্স দিলাম। এটা ট্রান্সপারেন্ট হেডার আমি ডিসেবল রাখছি। এই যে মেইন কাহিনী হচ্ছে এটা, কারণ এগুলা কিন্তু থিমের ডিজাইন। সো প্রোডাক্ট ইমেজ, আমি এই প্রোডাক্ট ইমেজটাকে সেভ করছি। ক্লিনিং ওয়েবসাইটে রাখছি। তাহলে আমি প্রোডাক্ট ইমেজ এখান থেকে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে ছেড়ে দেব। ওকে, প্রোডাক্ট গ্যালারি, আপনি যদি চান যে একাধিক প্রোডাক্ট ইউজ করবেন গ্যালারি হিসাবে, সরি গ্যালারি ইমেজ নাই, আপনি যদি চান যে এটার গ্যালারি ইমেজ হিসাবে কিছু ইউজ করবেন সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আমি অ্যাড গ্যালারিতে ক্লিক করছি। রাফি, হোয়াট আর ডুইং? এরকম করো না, গলায় লেগে যাবে। ওকে, এই অবস্থায় আমি দেখি তো আমার ই কমার্স একটা ওয়েবসাইট বানানো আছে। ই কমার্স ওয়েবসাইট, ইমেজেস, মিডিয়া, প্রোডাক্ট। আমি ধরেন আমি কিছু দিচ্ছি, এগুলো হলো এই প্রোডাক্টের গ্যালারি ইমেজ। ওকে, আচ্ছা এটা ওকে একটু প্রফেশনালি বানাই নাকি? ধরুন আমি এইগুলো নিচ্ছি, একটু প্রফেশনাল ভাবে বানাই। ওকে, আমি ধরে নিলাম এগুলো হলো ওকে। এই 3টা মার্ক করার পর আমি এড টু গ্যালারি আসতেছে না, এই যে এড টু গ্যালারিতে ক্লিক করব, তাহলে আমার প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, কাস্টম ফিল্ডটা এখানে না, আমি এখানে রাখি, এখানে রাখি। কাস্টম ফিল্ড, আপনি যদি কোনো কাস্টম ফিল্ড রাখতে চান সেক্ষেত্রে ইউজ করবেন। আচ্ছা, দরকার নেই এটা। ওকে, এই অবস্থায় আপনি জাস্ট পাবলিশে ক্লিক করবেন। আমি এখন সবাইকে একটা কোশ্চেন করব, ঠিক আছে? আমি যদি এখন আমার প্রোডাক্টটা কমপ্লিট হয়ে গিয়েছে, পাবলিশ, এখন আমি যদি ভিউ প্রোডাক্টে ক্লিক করি, এই বাটনে ক্লিক করে ওপেন করি নতুন পেজে, দেখবো যে আমার প্রোডাক্টটা ঝলমল করে এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? এন্ড এগুলা কি প্রোডাক্টের গ্যালারি। আপনি যখন হোভার করছেন দেখতে পাচ্ছেন জুম হচ্ছে। আপনি চাইলে এখানে কোয়ান্টিটি বাড়াতে পারবেন। আমি 5টা কিনতে যাচ্ছি, 50টা স্টকে আছে, আমি 5টা কিনতে যাচ্ছি। আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি ওকে ভিউ কার্টে যাব। এটা 200 টাকা, তাই না? আপনি দেখতে পাচ্ছেন 200 টাকা। আমি কোয়ান্টিটি নেব একটা, এই যে কোয়ান্টিটি আমি একটা করছি, তার প্রাইস 200 টাকা। সাবটাইটেল, ও মাই গড, হোয়াই সাবটাইটেল ইজ কামিং টু মাচ। সাব টোটাল 200 টাকা, কিন্তু টোটাল আসতেছে, ও আচ্ছা আপডেট করি নাই, সরি। কোয়ান্টিটি দেওয়ার পর তো আপডেট করতে হবে, তাই না? এই যে 200 টাকা, আমিও তো অবাক হয়ে গিয়েছিলাম কি ব্যাপার 1000 টাকা আসতেছে কেন। আচ্ছা, শিপিং, এই যে ক্যালকুলেট শিপিং, দেখতে পাচ্ছেন? আপনি যখন এখানে শিপিং অ্যাড্রেস দিবেন, ধরুন আমি চাচ্ছি বাংলাদেশ, ঢাকা টাউন, ঢাকা আপডেট, লোকাল পিকআপ, এই লোকেশনের জন্য কি লোকাল পিকআপ। ওকে, আমি চেঞ্জ করছি, চেঞ্জ করে এখানে দিচ্ছি বাংলাদেশ, এটা দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, এটা দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া,
আপডেট, ফ্রি শিপিং দেখতে পাচ্ছেন, ফ্রি শিপিং উঠছে। এখন আমি প্রসেস টু চেক আউটে ক্লিক করব। প্রসেস টু চেক আউটের পর এখানে ক্লায়েন্টরা যারা যারা আছে অ্যাড্রেস দিবে, শিপ টু অ্যাড্রেস, ডিফারেন্ট অ্যাড্রেস দরকার না, এইভাবে দেওয়ার পর সে আমি চাচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করব। আই হ্যাভ রিড অল, এটা দেওয়ার পর প্রেস অর্ডারে ক্লিক করব। এখন আমি এজ এ কাস্টমার হিসাবে আমি এটা পারচেস করছি। আমি কোন ইমেল ইউজ করেছি, রাকিব খান। ওকে, কি বলতে দেখেন, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। ওকে, আমার অর্ডার রিসিভড হয়ে গিয়েছে, এইগুলো হলো আমার ইমেল অ্যাড্রেস, এই 200 টাকা। এই এখন আমি যদি যেহেতু আমি সেলার, মানে আমি এই ওয়েবসাইটের মালিক বা আমি স্টোরের মালিক, এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, গিয়ে যে ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি দুইভাবে আমার অর্ডারটা দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ই-কমার্স স্ট্যাটাস, আপনি চাইলে ড্রাগ এন্ড ড্রপ করে এটা উপরে নিয়ে রাখতে পারেন, আর একটু উপরে নেব, এটাকে আমি ডিসমাস করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার $200 বর্তমানে একটা অর্ডার দেওয়া আছে, অর্ডার 1। তো এই অর্ডারতে আপনি ওয়েটিং ফর প্রসেসিং, আপনি যখন ক্লিক করেন, ক্লিক করে এই অর্ডারটাকে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। আর আপনি যখন অর্ডারটি প্রসেসিং আছে, যখন অ্যাপ্রুভ করবেন, তখন সাথে সাথে আমি আবার সে একটা মেইল পাবো। আচ্ছা, ধরেন আমি একটা ওয়েবসাইট, আমার ইমেইলে যাচ্ছি, জিমেইল, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এসে আমি যদি ইমেইলে দেখি, দেখবো যে এখানে বেস্ট মাল্টি ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে আমার অলরেডি একটা, এই যে 5 স্কোয়ার অর্ডারটা অলরেডি একটা ইমেল আসছে। কি আসছে দেখেন, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। এই যে এই হাই রাকিব, মানে আমি তো এখান থেকে পারচেজ করছি, তাই না? জাস্ট লেট ইউ নো দ্যাট উই হ্যাভ রিসিভড ইউর অর্ডার, 22 অর্ডার নাম, ইট ইজ নাও বিং প্রসেস, পে টু ক্যাশ। আপনাকে আমি পেমেন্ট ক্যাশে করতে বলছে, এবং শিপিং চার্জ, কোনো শিপিং চার্জ নাই। এটা হলো আমি কাস্টমার হিসেবে পেয়েছি। আর আমি যদি এখানে যাই, যাওয়ার পর এটাকে যদি মার্ক করি, করার পর যদি আমি এখানে চেঞ্জ টু স্ট্যাটাস প্রসেসিং অর চেঞ্জ টু স্ট্যাটাস কমপ্লিট, এখানে ক্লিক করার পর যদি আমি অ্যাপ্লাই দেই, তার মানে একটা অর্ডার কমপ্লিট। এখানে যখন আমি কমপ্লিট মার্ক করেছি, ঠিক এখানে আরেকটার দেখছেন তো চলে আসছে আরেকটা, থ্যাঙ্কস ফর শপিং উইথ আস। তার মানে আমি প্রোডাক্টটা পেয়ে গিয়েছি, সেজন্য আমি ওই ওয়েবসাইট থেকে আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে যে উই হ্যাভ জাস্ট ফিনিশ প্রসেসিং ইউর অর্ডার, পে উইথ ক্যাশ, এবং আপনি এত টাকা ক্যাশ করবেন। আপনি কি অর্ডারগুলো কিভাবে দেখতে পারবেন? ই কমার্স থেকে অর্ডার বাটনে ক্লিক করলে আপনার যাবতীয় অর্ডারগুলো এখানে দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা নরমালি কিন্তু একটা প্রোডাক্ট আমরা অ্যাড করেছি, তাই না? অল প্রোডাক্টে গেলে একটা প্রোডাক্ট আমরা দেখবো যে অ্যাড হয়ে গিয়েছে। আমি এখন ভেরিয়েবল প্রোডাক্ট আজকে দেখাচ্ছি না, না দেখে আমি আরেকটা কাজ করব। এখন ধরেন, ওকে, শিপিং কোথায়, শিপিং সেটিং এ যাব। আমি এই প্রোডাক্টটা যে পারচেজ করেছি, এটা কিন্তু শিপিং চার্জ দেইনি, ফ্রি ছিল, তাই না? এখন আমি শিপিং চার্জ নেব, শিপিং এ ক্লিক করি, বিভারিয়া সিলেট, ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট। আচ্ছা, সিলেটের যে ফ্ল্যাট রেটটা, এটা হয়নি মনে হয় সম্ভবত। এই যে বিভারিয়া ক্লাস শিপিং কস্ট নট অ্যাপ্লিকেবল, নো শিপিং কস্ট, ফ্ল্যাট রেট। ওকে, ওকে, এটা সম্ভবত এখানে ডট আছে একটা, সম্ভবত একটা ডট আছে এখানে। ওকে, আমি চেঞ্জেস দিই।
ওকে, এখন আমি যদি প্রোডাক্টে যাই, এটা এখন এডিট করি। ওকে, এখন আমি দেখি শিপিংটা আসে কিনা। নো, চলে আসে না এখনো। বিভারিয়া ক্লাস, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে বিভারিয়া ক্লাস আছে, আমি আরেকটা ক্লাস নেব। এই ক্লাসে কি আছে? ওকে, কিছুই নেই, আমি অ্যাড শিপিং ক্লাসে নেই। বিভারিয়া ক্লাস, কিছু না। এই যে ফ্ল্যাট রেট, এটাকে আমি নাম দিয়ে রাখি, এটা ট্যাক্সেবল হবে। এখন আমি সেভ চেঞ্জেসে যাই। আর সেভ চেঞ্জটা দেখাচ্ছে না, সেজন্য আমি নতুন করে আরেকটা নিচ্ছি। এখন ডিলিট করি, এখন দেখাবে। ওকে, এখন যদি আমি অল প্রোডাক্টে যাই, লেটস ক্লিক অন এডিট। এখন আমি শিপিং এ যাই, এখন তো অবশ্যই ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, সিলেট। ওকে, তার মানে সিলেটে কত থাকবে? 10% না 10 টাকা কি? আচ্ছা, আপডেট। ধরুন এখন আমি প্রোডাক্টটা আবার কিনবো, আমি একটাই আপ কিনছি। রাফি, ব্যথা পাবো তো? ভিউ কার্ড। ওকে, যেভাবে সেভাবে কোনো কিছুই নেই। আমি এখানে চেঞ্জ অ্যাড্রেস, আমি বিবারে না দিয়ে এখানে দেব কি? সিলেট। SYLHET, সিলেট। আচ্ছা, সিলেটের কোড কত? সিলেটের জিপ কোড একত্রিশ 28 নাকি? ওকে, এক একটা জায়গার এক একটা, আমি 31 28 নিচ্ছি। আপডেট। ইয়েস, রাইট। দেখতে পাচ্ছেন 200 টাকার কত টাকা দিয়েছে? ফ্ল্যাট রেট 10 টাকা, ট্যাক্স টোটাল 210 টাকা। আচ্ছা, আমি যদি ধরেন এটা আপডেট করি দুইটা, তাহলে হবে কত? 400 টাকা, তাই না? 400 টাকার রেট হবে কত? 20 টাকা। কেন, প্রতি কোয়ান্টিটির জন্য কত? 10 টাকা। প্রসেস টু চেক আউট। এখন অন্যগুলো আগের মতো কাজ করবে। ওকে, এই হলো ট্যাক্স। আশা করছি ট্যাক্স অ্যান্ড শিপিং নিয়ে আর কোনোদিন ঝামেলা হবে না। আপনারা একটু কষ্ট করে দেখবেন, আশা করছি শিখতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়, ভেরিয়েবল প্রোডাক্টে কিভাবে ভেরিয়েবল কালার অ্যাড করতে হয়, ভেরিয়েবল কোয়ান্টিটির অপশন অ্যাড করতে হয়, বিভিন্ন ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ডিটেলস আমরা আগামী ক্লাসে আলোচনা করব।
আজকে যতটুকু দেখিয়েছি আপনারা ততটুকু করবেন। আর ক্লাসটা শেষ করার আগে আমি ছোট্ট একটা কাজ করব। সেই কাজটা হলো আচ্ছা, এই কাজটা এভাবে না, আমি টিউটোরিয়ালের মাধ্যমে করব। ওকে, এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যালো, বলেন আলিফ, আসসালামু বলেন। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। এই যে ইলেকট্রো থিম বা উড মার্ট মানে ওয়ার্ড পেজ দিয়ে কি ওইগুলা ডিজাইন করা যাবে? আমার সঙ্গে কার্টুন দেখতেছো? আচ্ছা, আজকে ক্লাসে কোনো সমস্যা আছে আপনার? না না স্যার। আচ্ছা, আজকে ক্লাসে কোনো সমস্যা থাকলে বলেন। বলেছি আজকে আচ্ছা। সমস্যা আছে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। আজকে কি বার? আজকে কি বার? আজকে 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 স্যাটারডে না? ওকে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে দেখা হচ্ছে ইনশাল্লাহ, মঙ্গলবারে। আমি একটা রুটিন করব, রুটিন করে গ্রুপে আপলোড করব কোন দিন কোন ব্যাচের ক্লাস। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।